প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ। খেলা যেমন, খবর তেমন, গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। ফলাফলের বিচারে সবচেয়ে বাজে, তবে কাবরেরাতেই আস্থা রাখছে বাফুফে। দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের বেতন বকেয়া, ঘরোয়া ফুটবলে কবে ফুটবে আলোর রেখা? দিনকে দিন উজ্জ্বল হচ্ছে সাকিবের ফেরার সম্ভাবনা, খালেদ মাসুদের ইতিবাচক বার্তা। বাংলাদেশের ডাগআউটে রেকর্ড সংখ্যক ম্যাচ, তবে ফলাফলের বিচারে সবচাইতে বাজের তালিকার শীর্ষে হাবিয়ের কাবরেরা যেন দেশের ফুটবলে আক্ষেপের এক নাম, যার স্বেচ্ছাচারিতায় সময়ের সেরা দল নিয়েও সাফল্যর মুখ দেখছে না বাংলাদেশের ফুটবল। তবে গুঞ্জন আছে এরপরেও এই স্প্যানিশ কোচের সঙ্গে আরও এক দফা চুক্তির মেয়াদ বাড়াচ্ছে বাফুফে। আনুষ্ঠানিক ঘোষণা আগামী মাসেই, যাতে খুব স্পষ্ট ভক্ত সমর্থকদের মাঝে। রাজা আসে রাজা যায়, চিত্রপট বদলায়, কিন্তু কোনো এক অদ্ভুত সুতোর টানে একজন যেন অবিনশ্বর, অন্তত দেশের ফুটবলে। ভক্তরা ক্ষোভের আগে তাকে বলেন সিন্ডিকেটের নেপথ্যের অনুঘটক। পারফরমেন্স নয়, তার কাছে নাকি প্রিয় পাত্রই বড়। তাই তো দিনের পর দিন, ম্যাচের পর ম্যাচ সমালোচনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দল গড়েন, নিজের ইচ্ছাতেই নেন না কারো মতামত। দলের প্রয়োজনের চাইতে চাকরি বাঁচানোই যার কাছে নাকি একমাত্র লক্ষ্য। হাভিয়ের কাবরেরা দেশের ফুটবলের গডফাদার। মুখে কথার তুবড়ি ফোটে বাস্তবতা, পারফরমেন্স লবডঙ্কা। সময়কাল 2022। বাফুফের মাসনাদকে নিজের সম্পত্তি বানিয়ে ফেলা। কাজী সালাউদ্দিনের শেষ দফায় কাবরেরা আসেন জাতীয় ফুটবল দলের হেড কোচ হয়ে। এরপর কেটেছে কত বসন্ত, বিক্ষোভে উত্তাল হয়েছে দেশ। দিন বদলের স্লোগানে এসেছে নতুন সরকার, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী। তবে কাবরেরা ঠিকই আছেন নিজ আসনে, এক দফা বেড়েছে চুক্তির মেয়াদও। বাংলাদেশের হেড কোচের মিউজিক্যাল চেয়ারে দীর্ঘ প্রায় 4 বছর দায়িত্ব পালন করেও প্রাপ্তির খাতা শূন্য কাবরেরার। এ সময় লাল সবুজের ডাগআউটের রেকর্ড 37 ম্যাচ দাঁড়িয়ে জিতেছেন মোটে 10টা। ব্যর্থ সাফের সেমিতে উঠতে, ব্যর্থ হামজা, শমিত, ফাহমিদুলদের নিয়েও দলকে এশিয়ান কাপের মূল পর্বে ওঠাতে। কাবরেরার বিরুদ্ধে সবচাইতে বড় অভিযোগ ডোপিং, যার শিকার স্বয়ং অধিনায়ক জামাল ভুঁইয়া। অবস্থাটা এমন যে বি6-এর নাম এখন হয়ে গেছে প্রেস কনফারেন্স অধিনায়ক। মুখস্থ ফরমেশন আর চাপের মুহূর্তে ভেঙে পড়া সবই দেখা গেছে সাম্প্রতিক সময়। হংকংয়ের সঙ্গে 3-3 গোলের ড্রয়ের পরেও সে সময়ের গোলে হারার দায় ভক্তরা এখনও কাবরেরার ওপরই দেয়। রায়ো মাখা দানহোদার কথা বাদ দিলে এর আগে কখনোই সিনিয়র কোনো দলের কোচিং না করানো কাবরেরার বিরুদ্ধে অভিযোগ আছে আরও। ঘন ঘন ছুটি নেওয়া, ঘরোয়া ফুটবল না দেখা, সিনিয়রদের সঙ্গে মানিয়ে নিতে না পারা, বাজে ব্যবহার, একাদশ নির্বাচনে খামখেয়ালি কিংবা অপেশাদারিত্ব, যে ইস্যুতে কদিন আগেই বাফুফের সদস্যরা নিজেদের মধ্যে জড়িয়েছিলেন বিবাদে। এরপরও নাকি সুখবর অপেক্ষা করছে কাবরেরার জন্য। চলতি বছরের 31 মার্চ কাবরেরার সঙ্গে এই দফার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বাফুফের। গুঞ্জন আছে আরও 2 বছরের জন্য নাকি মেয়াদ বাড়ছে এই স্প্যানিশের। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই ভক্তরা বলছেন এমন সিদ্ধান্ত হবে আত্মঘাতী। তাতে হয়তো আর্থিকভাবে অনেকটাই লাভবান হবেন কাবরেরা, কিন্তু আলোর মুখ দেখা দেশের ফুটবল তিলে তিলে ডুবে যাবে রসাতলে। মাহবুব রিমন, স্টার নিউজ। 2024-এর আগস্টের পর থেকে দেশের অধিকাংশ শীর্ষ ক্লাবগুলো ফুটবলারদের বেতন বকেয়া রেখেছে। কিছু কিছু ক্লাব সামান্য পরিমাণে পরিশোধ করেছে, তবে লোকালদের বেতন বাকি রাখলেও ফিফা নিষেধাজ্ঞা এড়াতে বিদেশিদের বেতন ঠিকই পরিশোধ করে আসছে ক্লাবগুলো। আর দেশীয় ফুটবলারদের ক্লাবগুলো প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচনের পর পরিশোধ করা হবে সকল পাওনা, বেতন হবে নিয়মিত। কিন্তু এখন অবস্থা আছে আগের মতোই। কবে হবে এই সমস্যার সমাধান? 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে ফুটবল ক্লাবগুলো যতবার ফিফার নিষেধাজ্ঞায় পড়েছে, ইতিহাস বলে অতীতে কখনো এমন ঘটেনি। কখনো আবাহনী, মোহামেডান, আবার কখনো বসুন্ধরা কিংস নিষেধাজ্ঞায় পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা থেকে। অভিযোগ অভিন্ন, মাসের পর মাস প্লেয়ারদের বেতন আটকে রাখে ক্লাবগুলো।
একদিন আগেও বকেয়ার দাবিতে অনুশীলন বয়কট করে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। কদিন আগে তো তারিক কাজী সোশ্যাল সাইটে পোস্ট করে বছরেরও বেশি সময় বেতন না পাওয়ার অভিযোগ তুলে বসুন্ধরা কিংসের সাথে সম্পর্ক ছিন্ন করেন। পাওনা না পেয়ে কিংস ছাড়েন কিউবা মিচেলো। দোষ শুধুই বসুন্ধরা, আবাহনী বা মোহামেডানের নয়, বাংলাদেশের শীর্ষ লিগের প্রায় সব ক্লাবেরই একই অবস্থা। 2024-এর আগস্টের পর থেকে দেশের টালমাটাল অর্থনীতির প্রভাব পড়ে ক্লাবগুলোর ওপর। অনেক ক্লাব অথরিটির ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে রাখা হয়, তাই ইচ্ছা থাকলেও ফুটবলারদের বেতন দিতে পারেননি তারা। ক্লাবগুলো অবশ্য তখন থেকে একটা স্ট্র্যাটেজি মেইনটেইন করে আসছে। ফিফা নিষেধাজ্ঞা এড়াতে শুধু বিদেশি ফুটবলারদের বেতন পরিশোধ করেছে ঠিকঠাক, তবে লোকালদের পাওনা শুধু বাকির খাতা ভারী করেছে। আর এতদিন তাদের শুনিয়ে এসেছে আশার বাণী, নির্বাচনের পরই পরিশোধ করা হবে সকল বকেয়া পারিশ্রমিক। ভোট হয়েছে, নির্বাচিত দল সরকার গঠন করেছে, নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী এসে ঘোষণাও দিয়েছেন জাতীয় দলের ফুটবলারদের আনা হবে বেতনের আওতায়। যেখানে ক্লাবের জন্য ফুটবলারদের বছরের অধিকাংশ সময় দিয়ে দিতে হয়, তাহলে ফুটবলাররা খেলায় সর্বোচ্চ মনোযোগই তো দিতে পারবেন না। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা। জানুয়ারি মাস থেকে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনা চলছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে সেই আলোচনা এসেছে নতুন গতি। দীর্ঘদিন পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে সাকিবকে নিয়ে হয়েছে পোস্ট। দুয়ে দুয়ে চার মেলাতে শুরু করেছেন তারকা অলরাউন্ডারের ফ্যানরা। ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বিসিবি পরিচালকরাও সাকিব প্রসঙ্গে দিয়েছেন ইতিবাচক বার্তা। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাকে অযৌক্তিক মনে করেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। রহমান পেয়ারের রিপোর্ট। সাকিব আল হাসান কি শেষ পর্যন্ত ফিরে আসছেন এবং তিনি কি জাতীয় দলে ফিরছেন? বাংলাদেশ ক্রিকেট বোর্ড দীর্ঘদিন পর তাদের ফেসবুক পেজে সাকিবকে নিয়ে একটা পোস্ট করেছে। তবে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও গ্রিন সিগন্যাল পেয়ে গেছে? ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন সাকিব এবং মাশরাফির ব্যাপারে নমনীয় থাকবে সরকার। সাকিব এবং মাশরাফি তারা বাংলাদেশের লিজেন্ডারি ক্রিকেটার। তাদের প্রতি বাংলাদেশের মানুষের যে ভালোবাসা আমি দেখেছি এবং খেলার প্রতি তাদের যে একটি আকৃষ্টতা রয়েছে, আমি একজন ক্রীড়াবিদ হিসেবে মনে করি যে যেহেতু তাদের যে মামলা সংক্রান্ত বিষয়টি রয়েছে সেটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত এবং তাদের লয়ারের মাধ্যমে তারা যদি আইনগত যে বিষয়গুলো রয়েছে সেগুলো ফেস করে তারা যদি নিরপরাধ হয়ে তারা যদি দেশের মাঠে এসে খেলে, সেই জায়গাতে আমি একজন স্পোর্টসম্যান হিসেবে অবশ্যই এটাতে আমি তাদেরকে ওয়েলকাম করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকেরাও সাকিবের ব্যাপারে মুখ খুলতে শুরু করেছেন এবং সাকিবের ব্যাপারে বোর্ড পরিচালকরাও ইতিবাচক। আমি সাকিবের বিগ ফ্যান। আমি সবসময় মনে করি মানুষ মাত্রই ভুল। সে হয়তো খেলা অবস্থায় হয়তো কোনো একটা দলের সাথে জড়িত হয়েছিল, বাট আমি মনে করি যে কোনো খেলোয়াড়েরই ব্যক্তিগতভাবে সবসময় মনে করতাম যখনই সে কোনো একজন খেলোয়াড় ন্যাশনাল টিমে খেলবে তার কোনো রাজনীতির সাথে জড়িত থাকা উচিত না। সাকিব আল হাসান বাংলাদেশকে দীর্ঘদিন সার্ভিস দিয়েছে এবং যেই ইস্যুটাতে সাকিব ইলেকশন করেছে, এমপি হয়েছে এবং পরবর্তী দেশে ঢুকতে পারছে না, সেটা হচ্ছে আরেকটা ইস্যু। সেটা ইস্যুটা কি মামলা, ওর বিরুদ্ধে অভিযোগ বা কিছু এসব প্রমাণের বিষয়। তো আমরা যেটা করেছি, আমরা সাকিবকে ফেরানোর উদ্যোগ নিয়েছি এবং সাকিবের যে মামলাগুলি আছে সেগুলার রিভিউ করার জন্য আমরা অলরেডি জোগাড় করেছি। এগুলো ফাইল হয়েছে, কেসগুলি যে কোনো সময় ডেট হবে। আমিনুল হক বলেছেন সাকিবকে ফিরতে হলে আইনি বাধা মোকাবেলা করতে হবে। শেষ পর্যন্ত সাকিব যদি জাতীয় দলে ফেরেন তাহলে তিনি কতদিন বাংলাদেশ জাতীয় দলকে সার্ভিস দিতে পারবেন? কারণ তার বয়স এখন প্রায় 39 বছর। এর থেকে গুড নিউজ তো বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছুই থাকতে পারে না যে সাকিব ফিরবে, বাংলাদেশ দলের জন্য খেলবে। সামনে পাকিস্তান সিরিজ আছে, খুবই ভালো কথা। কিন্তু কতটুকু ফিরবে এটা আসলেও আমি এখনও জানি না। বাট মাশাআল্লাহ নতুন একটা সরকার আসছেন, ইলেকশন হয়ে গেছেন, নতুন একটা সরকার গঠন হবে। তাদের কি ফিলোসফি থাকে, তাদের কি চিন্তা থাকে সাকিবকে নিয়ে, তারা বাংলাদেশ ক্রিকেটকে কি চিন্তা করবে সেটা বোঝা যাবে। বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসানকে ফেরাতে এক ধাপ এগিয়ে গেছে বিসিবি। তারকা অলরাউন্ডারের নামে থাকা আইনি মামলার সংশ্লিষ্ট নথি সরকারের কাছে জমা দিয়েছে বিসিবি। এতে সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ আরও সুগম হয়েছে বলে দাবি করেছে
ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ। আগামী মাসেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। এই সিরিজ দিয়েই কি দীর্ঘ বিরতির পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে ফিরবেন সাকিব? সাবেক সংসদ সদস্য সাকিব আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়েছিলেন। 2024 সালের আগস্টে হাসিনা সরকার পতনের পর থেকে দেশে ফেরেননি তিনি। রহমান পেয়ার, স্টার নিউজ। পাকিস্তান সিরিজের আগেই দেশে ফিরছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফেরার আগে আইসিসির বড় অংশের সাথে যোগাযোগ করে ফিরেছেন তিনি। সূত্র অন্তত সেটাই বলছে। তার হাতেই হাইকোর্টের মামলা নিয়ে ধীরে চলনীতিতে চলছে বিদ্রোহী প্যানেল। স্টার প্লেতেই বলে গিয়েছিলেন দ্রুত ফিরবেন। এখনো পর্যন্ত নিজের অবস্থানে আছেন আমিনুল ইসলাম। সূত্র বলছে সব ঠিক থাকলে পাকিস্তান সিরিজের আগে দেশে ফিরবেন বিসিবি সভাপতি। তবে এবার খালি হাতে ফিরছেন না, ফিরছেন নিজের অবস্থান আগের থেকে শক্ত করে। সূত্র বলছে আইসিসির বড় একটা অংশের সাথে যোগাযোগ করে ফিরছেন বিসিবি সভাপতি। অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সামনে কোন পরিস্থিতির সম্মুখীন হতে পারে তা ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। সূত্র বলছে সেটা বুঝতে পেরে ধীর গতিনীতিতে চলছে বিদ্রোহী প্যানেল। বিসিবির সবশেষ নির্বাচন বয়কট করা প্যানেল আগেই মামলা করেছিল, সেটি স্থগিত করে রেখেছিল হাইকোর্ট। সরকার বদলের পর আশা করা হচ্ছিল আলোর মুখ দেখবে মামলাটি, আবারও শুরু হবে হিয়ারিং। বিদ্রোহী প্যানেল থেকেও বলা হচ্ছিল সেই কথা। এই নির্বাচনটা ছিল অত্যন্ত বিতর্কিত এবং এই বিতর্কিত নির্বাচনে যে যারা পরিচালক হয়ে আসছে তাদের ব্যাপারে শুধু বাংলাদেশ কেন, বাংলাদেশের হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আইসিসি পর্যন্ত জানে যে এখানে ভীষণ অনিয়ম হয়েছে। আমরা আদালতে গেলে আদালতের সুবিচার পাবো না বিধায় কিন্তু আমরা এতদিন এটা তুলিনি। ইনশাল্লাহ নতুন সরকার আসলে তারা আইনের শাসনে বিশ্বাসী, গণতন্ত্রে বিশ্বাসী, সুতরাং আমরা আশাই করতে পারি যে এখানে আমরা সুবিচার পাবো। তবে সূত্র বলছে তামিম ইকবাল সহ রফিকুল ইসলাম বাবুদের এই প্যানেল ধীরে ধীরে গুছিয়ে আনছেন নিজেদের কাজ। ইতিমধ্যেই যোগাযোগ করছেন উপর মহলে। শেষ পর্যন্ত কোর্টের রায়ে বিদ্রোহী প্যানেল জয় পেলে আর আইসিসি থেকে নিষেধাজ্ঞা না আসলে 6 মাসের মধ্যে নতুন বিসিবি সভাপতি পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। আর আইসিসি থেকে নিষেধাজ্ঞা আসলে ধসে পড়তে পারে বাংলাদেশের ক্রিকেট কাঠামো। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা। অবশেষে হাসল লিটন কুমার দাসের ব্যাট। বৃহস্পতিবার বিসিএলে সাউথ জোনের বিপক্ষে যদিও দুর্বল স্ট্রাইক রেটে একটা ম্যারাথন ইনিংস খেলেছেন তিনি, তবে নর্থ জোনের জয়ে সবচেয়ে বড় অবদান নাহিদ রানার। লিটন কুমার দাস আজ কোনো তাড়াহুড়ো করেননি, খেলেছেন 61 বলে 54 রানের একটা অপরাজিত ইনিংস। দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন। লিটনের স্ট্রাইক রেট দেখে হয়তো খুব একটা খুশি হওয়ার সুযোগ নেই, তবে তার ব্যাটে রান আসাটাও স্বস্তির। কারণ সবশেষ 8 আন্তর্জাতিক ওয়ানডের 4টিতেই ডাক মেরেছেন লিটন। বাকি 4 ম্যাচে সর্বোচ্চ স্কোর মাত্র 6। বিসিএলেও আগের ম্যাচে করেছেন কেবলই 10 রান। লিটনকে নিয়ে ফ্যানদের পাগলামিটাও বিচিত্র। বগুড়ায় খেলা হলো, সেখানে এক ক্ষুদে দর্শক সব নিরাপত্তা ভেদ করে মাঠে ঢুকে পড়ল। রাজশাহীতেও তার ব্যতিক্রম হলো না। লিটনের সাথে এক ফ্রেমে বন্দী হতে চাওয়ার এই নেশায় এক দর্শক ঝুঁকি নিয়ে মাঠে, পরে তাকে আটক হতে হয় পুলিশের হাতেও। তবে লিটন যখন ম্যাচ শেষ করে ফিরছেন তখন মাঠের আসল নায়ক অন্য দুজন, রাজশাহীরই 2 কৃতি সন্তান শরীফুল ইসলাম ও নাহিদ রানা। শহরের মানুষের তখনও ঠিকমতো ঘুম ভাঙেনি, মাঠে এসেও পৌঁছায়নি। তার আগেই 2 যুবক বল হাতে আগুন ঝরালেন। সাউথ জোনের ইনিংসের গোড়াটাই তারা উপড়ে ফেললেন। চোখের পলকে 5 উইকেট নেই, মাত্র 144 রানেই গুটিয়ে গেল পুরো দল। লক্ষ্যটা মামুলি হয়ে গেল। সেই লক্ষ্যটা পার করতে নর্থ জোনের লাগলো মাত্র 25 ওভার 4 বল। 4 উইকেট হারিয়েই জয় তুলে নিল তারা। ম্যাচ সেরার পুরস্কারটা উঠেছে নাহিদ রানার হাতেই। শুরুতে পাশের একাডেমিতে প্র্যাকটিস করতাম, তখন হয়তো স্টেডিয়ামে প্র্যাকটিস করার সেরকম ওই সুযোগ পাইতাম না, কিংবা আপনার হচ্ছে যে সেভাবেই একাডেমিতে প্র্যাকটিস করলে অবশ্যই যে কোনো একটা ভেন্যুতে সবসময় সবাই প্র্যাকটিস করতে দেয় না। তো যখন এখন খেলতেছি এবং এর আগে এখানে অনেক ম্যাচ খেলছি, তো ওই অভিজ্ঞতাটা কাজে লাগানোর চেষ্টা করছি। শৈশব কৈশোর কাটানো মাঠে সেরা হতে পারাটা তৃপ্তি দিয়েছে নাহিদকে। প্রথম ম্যাচে 54 রানে, দ্বিতীয় ম্যাচে 6 উইকেটে টানা 2 বড় জয়ে বিসিএলের ফাইনাল নিশ্চিত নর্থ জোনের।
বিপিএলের মতো কোচ হান্নান সরকার আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর জুটি বিসিএলেও চ্যাম্পিয়ন হতে পারবে কিনা তার জন্য অপেক্ষা 3 মার্চ পর্যন্ত। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, রাজশাহী। ঐতিহ্যের ধারক বাহক মোহামেডানের সুদিন ফিরাতে অভিজ্ঞ নেতৃত্বের আশায় নির্বাচন কমিশন। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 18 জন। নির্বাচনী হাওয়ায় মোহামেডানে বইছে স্বপ্নের সুবাতাস। আম্রমুকুলে ছেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের আঙিনা। এমন মুকুল আগেও এসেছে এই চত্বরে, কিন্তু তা ক্লাবটির দিন বদলের উপলক্ষ হতে পারেনি কখনোই। এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। ক্লাব প্রাঙ্গণে আম্রমুকুল দুলছে নির্বাচনী হাওয়ায়। বহুদিন পর এসেছে নির্বাচন, যেখানে ক্লাবের পরিচালনা পর্ষদ গঠনে লড়াই করবেন প্রার্থীরা। আর সে লক্ষ্যে সশরীর বা প্রতিনিধি পাঠিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছেন প্রার্থীরা। নির্বাচিত ডাইরেক্টর থাকবেন 16 জন, আর একজন হচ্ছেন প্রেসিডেন্ট থাকবেন একজন। আর ডাইরেক্টর যারা নির্বাচিত হবেন ওদের মধ্যে থেকে পরবর্তী ডাইরেক্টর ইনচার্জ, ডাইরেক্টর ফিন্যান্স এগুলো আলাদা করে দায়িত্ব দেওয়া হয়। তার মানে আমাদের 17 সদস্যের কমিটি ইনক্লুডিং প্রেসিডেন্ট। উই আর লুকিং ফর এ ভাইব্রেন্ট এবং উৎসাহব্যঞ্জক একটা নির্বাচনের প্রত্যাশা করছি এবং দেখা যাচ্ছে ইনশাল্লাহ ভালোই হবে। লাখো মানুষের প্রাণের স্পন্দন সাদা কালোদের নির্বাচন, যার মধ্যেই নতুন স্বপ্ন খুঁজে ফিরছেন স্বয়ং নির্বাচন কমিশনের সদস্যরাও। এটা মোহামেডান ক্লাবের একটা অস্তিত্বের ব্যাপার, কারণ এবারকার ইলেকশন যদি সেরকম ভালো ইলেকশন না হয় মোহামেডান ক্লাবের, কিন্তু মোহামেডান ক্লাবের কিন্তু আগামীতে কিন্তু আরও বিপর্যয় আসতে পারে। মোহামেডান ক্লাব একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে এই ক্রাইসিস যে ওভাররান এবার না করতে পারে, ইট উইল বি very difficult situation for all of us. মোহামেডান রাস্তা দেখাতে অন্যরা অনুসরণ করে, এটাই তো হওয়া উচিত। কারণ যে ক্লাবটা একটা মুসলিম জাগরণের সময় কিন্তু এই ক্লাবটার জন্ম, তার ঐতিহ্য, তার সাফল্য নিয়ে কিন্তু বিন্দুমাত্র নেই, অফুরন্ত সাফল্য দেশে বিদেশে। সেই ক্লাবটার পরিচালনা পরিষদে কারা আসবেন, ব্যবসায়ী মেম্বার হলেই চলবে না, ক্লাবটা কিন্তু এগিয়ে নিতে হবে। তো যারা এটা দিতে পারবেন তারা আসবেন, এটা আমি বিশ্বাস করি একটা ভালো কমিটি হবে। নির্বাচনী আলোচনায় মুখর ক্লাব ক্যাম্পাস। 27 মার্চ বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ, 9 মার্চ নির্বাচন। গুঞ্জন আছে একটা ঐক্যমতের কমিটিই পেতে যাচ্ছে সাদা কালো ধারক বাহকরা। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা। আবারও ক্রিকেটের খবর। জমে উঠেছে টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্ব। সেমিফাইনালের টিকিট পেতে চলছে লড়াই। গ্রুপ 2 থেকে টানা 2 জয়ে শেষ 4 নিশ্চিত করেছে ইংল্যান্ড। তাদের সঙ্গে জায়গা পেতে লড়ছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। গ্রুপ 1-এ এগিয়ে সাউথ আফ্রিকা, তবে সুযোগ আছে ওয়েস্ট ইন্ডিজ, ভারত ও জিম্বাবুয়েরও। জমে ক্ষীর টি-20 বিশ্বকাপে সুপার 8 পর্ব। সেমিফাইনালের বুকিং নিতে টক্কর চলছে শেয়ান। মাঠে ব্যাট বলের আর ড্রেসিং রুমে খেলা হচ্ছে ক্যালকুলেটরের বাটনে। টানা 2 ম্যাচ জিতে গ্রুপ 2 থেকে প্রথম দল হিসেবে শেষ 4-এ চলে গেছে ইংল্যান্ড। হ্যারি ব্রুকদের দলে যোগ দিতে রেস করছে নিউজিল্যান্ড আর পাকিস্তান। বাদ পড়েছে শ্রীলঙ্কা। তবে গ্রুপ 1-এ আছে হিসাবের মারপ্যাচ। টানা 2 ম্যাচ জিতে সেমিফাইনালের পথে সবার চেয়ে এগিয়ে গেছে সাউথ আফ্রিকা। তবে এখনও শেষ 4-এ খেলার সুযোগ আছে বাকি 3 দল, ওয়েস্ট ইন্ডিজ, ভারত আর জিম্বাবুয়ের। সুপার 8-এ কোনো রিজার্ভ ডে নেই, ফলে বৃষ্টিতে কোনো ম্যাচ ভেসে গেলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে 2 দলকে। এই পর্বের প্রথম ম্যাচেই যেমন বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি করেছে পাকিস্তান, নিউজিল্যান্ড। ফলে শেষ পর্যন্ত একাধিক দলের পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা আছে সুপার 8-এ। তখন সেমিফাইনালে যাবে কোন দল? চলো দেখা যাক টি-20 বিশ্বকাপের জন্য আইসিসির প্লেইং কন্ডিশনে কি বলা আছে। পয়েন্ট। প্রতিটা গ্রুপের 4 দলের মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া 2 দল সেমিফাইনালে খেলবে। জয়ের সংখ্যা। যদি একাধিক দলের পয়েন্ট সমান হয়, সেক্ষেত্রে যে দল বেশি ম্যাচ জিতেছে তারা উপরে থাকবে। নেট রান রেট। পয়েন্ট ও জয় উভয়ই সমান হলে নেট রান রেটের মাধ্যমে অবস্থান নির্ধারিত করা হবে। মুখোমুখি লড়াই। রান রেটেও যদি ফয়সালা না হয়, তবে দেখা হবে ওই 2 দলের নিজেদের মধ্যকার লড়াইয়ে কে জিতেছিল। আইসিসি র্যাঙ্কিং। এরপরও যদি দলগুলোকে আলাদা করা না যায়, তাহলে দেখা হবে 6 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আইসিসি টি-20 র্যাঙ্কিংয়ে কোন দল এগিয়ে ছিল। ডায়না জারিন, স্টার নিউজ। খবর না, তবে আজকে এই পর্যন্তই। স্টে টিউন।